আজকে যে ক্রাইমের সত্য ঘটনাটা শুরু করছি সেটা দিল্লির রোহিণী এলাকার সেক্টর 5 এর একটা ঘটনা। সেক্টর 5 এ একটা প্রপার্টি ডিলার থাকতেন, নাম ছিল গুলশান মল্লিক। তার বয়সটা বাড়ার পরে তার ছেলে তার প্রপার্টি ডিলিং এর কাজটা দেখছিল। ছেলের নাম পীয়ূষ মল্লিক। 10 ডিসেম্বর 2016-তে পীয়ূষ মল্লিকের বিয়ে হয়েছিল ইরা নামের একটা মেয়ের সাথে। ইরাও একটা বড় প্রপার্টি ডিলিং কোম্পানিতে কাজ করত। বিয়ের প্রায় 2.5 মাস পরে 4 ফেব্রুয়ারি 2017 রাত্রেবেলায় ডিনার কমপ্লিট করার পর পীয়ূষ রোজকার মতো রাস্তায় হাঁটতে বেরোয়। সঙ্গে ছিল তার এক প্রতিবেশী বন্ধু। দুজন কিছুক্ষণ হাঁটার পরেই হঠাৎ করে একটা গুলি তার পাশ থেকে বেরিয়ে যায়। সেটা গিয়ে রাস্তায় লাগে। দুই বন্ধু চমকে ওঠে, কিন্তু বোঝা গেছিল যে পীয়ূষকে লক্ষ্য করে গুলিটা চালানো হয়েছিল। তবে তারা অত তাড়াহুড়োর মধ্যে কিছু বুঝতে পারার আগেই যে গুলিটা চালিয়েছিল সে একটা কালো বাইকে কালো জামা কাপড় পরে আপাদমস্তক ঢাকা অবস্থায় পাশ দিয়ে তীব্র বেগে বেরিয়ে চলে যায়। দুজনেই কিছু বুঝতে পারে না যে সে কে ছিল বা তার গাড়ির নম্বরটা কি ছিল। এই ব্যাপারটা পীয়ূষ মল্লিক নিজের বাবা গুলশান মল্লিককে জানায়। গুলশান মল্লিক চিন্তায় পড়ে যায়। পীয়ূষ মল্লিক বা তার ফ্যামিলি তারা সবাই হরিয়ানার বাসিন্দা। হরিয়ানা আর দিল্লির যে হাইওয়ে সেখানে তাদের একটা বড় পেট্রোল পাম্পও রয়েছে। বর্তমানে তারা রোহিণীর সেক্টর 5-এ একটা বাংলোতে থাকে। তাদের কে শত্রু হতে পারে? তারা পুলিশ স্টেশনেও গিয়ে ব্যাপারটা জানিয়েছিল। পুলিশ বলে আপনাদের দুরকম ব্যবসা, এদিকে আপনারা প্রপার্টি ডিলিং এর কাজ করেন, অন্যদিকে আপনাদের পেট্রোল পাম্প রয়েছে, আপনারাই ভেবে দেখুন যে আপনাদের কোনো শত্রু আছে কিনা। খুব ভালোভাবে চিন্তা করে ভেবে দেখার পরে গুলশান মল্লিক আর পীয়ূষ মল্লিক দুজনেই পুলিশকে জানায় যে তাদের কোথাও কোনো শত্রু নেই। আর প্রপার্টি ডিলিং এর ক্ষেত্রে শত্রু তো নেই, কারণ তারা কখনোই বিবাদিত কোনো জমির কাজ করে না। তারা একদম ফ্রেশ যে জমি সেটার উপরেই কাজ করে। পুলিশ বাবা আর ছেলে দুজনকেই বোঝায় আপনারা চিন্তা করবেন না, খুব ভালো হয়েছে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আমরা এবার বাকি ব্যাপারটা দেখছি। পীয়ূষ আর ইরা দুজনের বিয়ে হওয়ার পর পীয়ূষের একটা ডেইলি রুটিন ছিল যে সে সকালবেলায় প্রতিদিন 8টার সময় নিজের স্ত্রীকে হয় স্কুটিতে না হয় নিজেদের কারে মেট্রো স্টেশন পর্যন্ত পৌঁছে দিয়ে আসত। আবার স্ত্রী যখন নিজের অফিস থেকে ফিরত সে নিজের হাজবেন্ডকে কল করত। মেট্রো স্টেশনের একটা গেটের কাছে সে দাঁড়িয়ে অপেক্ষা করত। হাজবেন্ড গেলে তারা দুজন একসাথে ফিরে আসতো। ফিরে আসার রাস্তাটা ছিল 2 কিলোমিটার। প্রত্যেক দিন বিয়ের পরে এইভাবেই চলছিল। কিন্তু আবারও একদিন, ডেটটা ছিল 20 এপ্রিল 2017। সেদিনও অন্য সব দিনের মতো ইরা মেট্রো স্টেশনে নেমে নিজের হাজবেন্ডকে কল করেছিল। হাজবেন্ডের জন্য স্টেশনের বাইরে গেটে অপেক্ষা করছিল। হাজবেন্ড স্কুটি নিয়ে চলে আসে। ইরা স্কুটিটা চালানো শুরু করে, পেছনে হাজবেন্ড বসে। অর্ধেক রাস্তা যাওয়ার পরে তারা প্রত্যেক দিন কিন্তু একটা জুসের দোকানে দাঁড়িয়ে জুস খেত। সেদিনও সেটাই করার জন্য তারা যখন নামে, হঠাৎ করে একটা কালো বাইকে কেউ পাশ দিয়ে যেতে গিয়ে পীয়ূষের ডান দিকের কাঁধে একটা গুলি চালিয়ে সেই আগের মতোই কেউ কিছু বুঝতে পারার আগে তীব্র গতিতে কালো বাইক চালিয়ে সেখান থেকে বেরিয়ে চলে গেছে। পীয়ূষ সঙ্গে সঙ্গে সেখানে পড়ে যায়। পীয়ূষকে স্থানীয় লোকজনেরা
সরোজ হসপিটাল নামের একটা হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করেছিল। খুব তাড়াতাড়ি তাকে নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছিল বলে একটা অপারেশন হওয়ার পরে তাকে বাঁচিয়ে ফেলা হয়েছিল। তবে এবারেও সেই কালো বাইকটাকে পিয়ুষ বা পিয়ুষের স্ত্রী ইরা দুজনেই দেখেছিল। পুলিশ টিমকেও জানিয়েছিল। পুলিশ টিম বিভিন্নভাবে কালো বাইকগুলো খুঁজে তাদের জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করছিল। তারপর থেকে পিয়ুষ খুব সাবধান হয়ে যায়, রাত্রে খাওয়ার পর আর বাইরে বেরোতো না। সবসময় একটা ভয় ভয় ভাব। কালো বাইক দেখলেও বাড়ির সব লোকজন সজাগ হয়ে যেত, একটু ভয় পেয়ে যেত। কালো বাইক দেখলেই সবাই সন্দেহের চোখে দেখছিল। 4 মে 2017-তে পিয়ুষের স্ত্রীকে লক্ষ্য করে কেউ একটা চিঠি তাদের বাড়ির বারান্দায় ফেলে দিয়ে যায়। পিয়ুষের স্ত্রী চিঠিটা পড়ে দেখেছিল। চিঠিতে এমন ভাবে লেখা হয়েছিল যেন কোনো একটা মেয়ে বা পিয়ুষের কোনো পূর্ব প্রেমিকা চিঠিটা লিখছে। সেখানে লেখা হয়েছিল যে পিয়ুষের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল, পিয়ুষ তাকে বিয়ে করবে বলে অন্য কোনো মেয়েকে বিয়ে করেছে, সেই জন্য সে পিয়ুষের শত্রু, পিয়ুষকে সে কোনোভাবেই বাঁচতে দেবে না। এই চিঠিটা পিয়ুষের স্ত্রী পেয়েছিল। তারপরে চিঠিটা পিয়ুষকে গিয়ে দেখানো হয়েছিল। পিয়ুষ পড়ার পরে বলেছিল এই ধরনের কোনো মেয়েই তার জীবনে ছিল না কখনো। চিঠিটা নিয়ে গিয়ে পুলিশ স্টেশনেও দেওয়া হয়েছিল। পুলিশ কিন্তু আগে থেকেই কালো বাইক বা আগে দুবার যে পিয়ুষের উপর হামলা হয়েছে সেগুলোর ব্যাপারে একটু খোঁজ খবর নিচ্ছিল, কিন্তু পুলিশ কিছুই বুঝতে পারছিল না। এদিকে পিয়ুষের বাবা গুলশান মালিক সব সময় কালো বাইকগুলোকে সন্দেহের চোখে দেখছিলেন। একদিন গুলশান মালিক সেক্টর 5 রোহিণী এলাকায় নিজের বাংলোর বাইরে দাঁড়িয়ে আছে। এমন সময় তিনি একটা কালো বাইককে 3-4 বার তার বাড়ির সামনে ঘোরাফেরা করতে দেখেছিলেন। তিনি বাইক আরোহীকে ডেকেছিলেন, ডেকে জিজ্ঞেস করেছিলেন যে তোমার নাম কি, তুমি কি কারণে এখানে ঘুরছো। তো সে বলে সেও একজন প্রপার্টি ডিলার, তার একটা কাজ আছে, সেই জন্যই সে এখানে এসেছে। তাকে জিজ্ঞেস করা হয় যে তার নাম কি, সে বলে তার নাম বিবেক আগ্রওয়াল। এদিকে বিবেক আগ্রওয়ালের গাড়ির নম্বরটাও তিনি তার বারবার যাওয়া আসা করাতে নোট করে রেখেছিলেন। সন্দেহজনক কিছুই ছিল না, তাও তিনি প্রত্যেকটা কালো বাইক দেখলেই সন্দেহ করছিলেন। তারপরে সেই দিনই রাত্রেবেলায় পুলিশ এসেছিল তার বাড়িতে একটু খোঁজ খবর নিতে যে সব ঠিকঠাক আছে কিনা বা কাউকে আবার তিনি সন্দেহজনকভাবে দেখেছেন কিনা। এমন সময় পিয়ুষের বাবা গুলশান পুলিশ টিমকে এই ব্যাপারটাও জানিয়েছিলেন যে তার বাড়ির সামনে দিয়ে আজকে 3-4 বার একজন যুবক কালো রঙের একটা বাইক নিয়ে যাতায়াত করছিল, সেই জন্য তিনি তাকে ডেকে তার নাম জিজ্ঞাসা করেছিলেন আর তার গাড়ির নম্বরটাও নোট করে রেখেছিলেন। যখন এই ব্যাপারে কথাবার্তা চলছে এমন সময় পিয়ুষের স্ত্রী ইরা মালিক কথাগুলো শুনছিল। সে বিবেক আগ্রওয়াল নামটাও শুনেছিল। তখন তার হঠাৎ করে মনে পড়ে যে তার বিয়ের কিছু বছর আগে কেউ একজন তাকে বারবার হোয়াটসঅ্যাপে মেসেজ করত। কোথায় থেকে তার নম্বর জোগাড় করেছিল সে জানে না, তবে সেই মেসেজে সে বারবার প্রেমের প্রস্তাব দিয়েছিল। সেখানে সে নিজের নাম বিবেক আগরওয়াল বলেও জানিয়েছিল। তবে পিয়ুষের স্ত্রী ইরা ওই ধরনের মেসেজ পাওয়ার পরে তার ফোন নাম্বারটা ব্লক করে দিয়েছিল। তারপরে সেই বিবেক আগরওয়াল আবার একটা নতুন নম্বর নিয়ে তাকে মেসেজ করা শুরু করেছিল হোয়াটসঅ্যাপে। আবারও সে সেই নম্বরটাও ব্লক করে দিয়েছিল। তখন তাকে জিজ্ঞেস করা হয় যে সে এতদিন এই ব্যাপারে কিছু বলেনি কেন। তখন ইরা বলে যে এটাও কোনো বলার মতো ব্যাপার বলে তার মনে হয়নি, আর এটা অনেক পুরনো ঘটনা,
সেই জন্য তার মনেও ছিল না। তবে এই বিবেক আগরওয়াল নামটা শোনার পর তার মনে পড়ে গেছে সেই পুরনো ঘটনা। সেই নম্বরটা নিয়ে সেখান থেকে বিবেক আগরওয়ালের বাড়ির অ্যাড্রেসটা বের করেছিল। বাড়ির অ্যাড্রেসে পুলিশ গেছিল, যাওয়ার পরে জানতে চায় যে বিবেক বাড়িতে আছে কিনা। বিবেকের বাবা বলেছিল যে বিবেক এই সময় বাড়িতে নেই। বিবেকের ব্যাপারে তার বাবার কাছে যখন জিজ্ঞাসাবাদ হচ্ছিল, তার বাবা কিছুই জানতো না এই ব্যাপারে, কিন্তু বিবেকের বাবাকে পুলিশ থানায় নিয়ে এসেছিল জিজ্ঞাসাবাদের জন্য। এই খবরটা যখন বিবেক নামের ছেলেটা পেয়েছিল, সে সুসাইড অ্যাটেম্প্ট করেছিল। তাকে নিয়ে গিয়ে সরোজ হসপিটালে ভর্তি করা হয়েছে। ভর্তি করার পর বেশ কিছুদিন ট্রিটমেন্ট চলে, তারপরে সে সুস্থ হয়েছিল। পরবর্তীকালে পুলিশ তার জিজ্ঞাসাবাদ শুরু করেছিল। তাকে জিজ্ঞাসা করা হয় যে এমন কি হয়েছিল যে তোমার বাবাকে একবার থানায় নিয়ে গেলে, তুমি এতগুলো ঘুমের ওষুধ খেয়ে নিয়েছো। তখন সে নিজের দোষ স্বীকার করে জিজ্ঞাসাবাদের সময়। সে বলে 2014 সাল থেকে সে ইরাকে ভালোবাসে, তবে সেটা ছিল একতরফা প্রেম। সেও একজন প্রপার্টি ডিলার। প্রপার্টি ডিলিং সংক্রান্ত একটা কাজে ইরা যে কোম্পানিতে কাজ করে সেখানে সে গেছিল, ইরাকে দেখেছিল। প্রথম দেখাতেই তার খুব ভালো লেগে গেছিল, তার প্রেম হয়ে গেছিল। তারপর থেকে সে ইরার ব্যাপারে সমস্ত রকম খবর, ইরার ফোন নাম্বার, ইরার অ্যাড্রেস সব বের করেছিল। তবে সে কখনোই ইরার সামনে এসে দাঁড়ায়নি বা ইরাকে সামনাসামনি কখনোই প্রেমের প্রস্তাবও দেয়নি। ইরার যে ফোন নাম্বারটা সে জোগাড় করেছিল, সেই ফোন নাম্বারে নিজের পরিচয়, নিজের নাম সে জানিয়েছিল, আর সে বলেছিল তুমি দেখতে খুব ভালো, আমার তোমাকে খুব পছন্দ, ইত্যাদি ইত্যাদি। এই ধরনের মেসেজ ইরা কিন্তু দেখে ব্লক করে দিয়েছিল। তারপরে সে আবারও একটা নতুন নম্বর নিয়েছিল, আবারও ইরা তাকে ব্লক করে দিয়েছিল। তারপর থেকে সে ইরাকে ইরার নাম্বারে আর কখনো কোনো মেসেজ পাঠানোর চেষ্টা করেনি। ইরার সামনে এসে সে কখনোই দাঁড়ায়নি বলে ইরা তাকে কোনোদিন দেখেও নি, ইরা তাকে চেনেও না। পুরো 2014 সাল, 2015 সাল সে প্রতিদিন ইরা যখন অফিসে যেত, ইরা নিজের বাড়ি থেকে বেরোবার পর মেট্রো স্টেশন হয়ে অফিসে যেত, সেও সেম মেট্রোতে কোনো দরকার ছাড়াই ইরার সামনাসামনি দাঁড়িয়ে ইরার অফিস পর্যন্ত যেত, আবার চলে আসতো। সে কখনো ইরাকে বিরক্ত করেনি, শুধু দূর থেকে দেখেছে, যার জন্য ইরা কোনোদিন তাকে নোটিসই করেনি। 1 বছর, পুরো 2014 সাল রোজ একইভাবে ইরার সঙ্গে যাওয়া আসা করার পর সে তারা একটা ভাড়া ঘরে থাকতো, সে আর তার বাবা। সে সেখান থেকে ঘর শিফট করে যে এরিয়াতে ইরা থাকে সেই এরিয়াতে এসে একটা ভাড়া ঘর নিয়ে থাকতে শুরু করেছিল। ইরা কিন্তু কিছুই জানে না। সে দিনের পর দিন একইভাবে ইরাকে দূর থেকে দেখে, ইরাকে ভালোবাসে, আর ইরাকে দেখলেই যেন তার দিনটা খুব ভালো কাটবে, এইরকম একটা ধারণা তার মনের মধ্যে তৈরি হয়ে গেছিল। হঠাৎ করে সে দেখে নভেম্বর 2016 থেকে ইরা আর অফিসে যাচ্ছে না। সে অস্থির হয়ে যায়। সে যে কোনো ভাবে জানতে চাইছিল যে ইরার কি হয়েছে, ইরা কেন অফিসে যাচ্ছে না। তারপরে ইরার অফিস থেকে সে একদিন খবর পেয়েছিল যে 10 ডিসেম্বর 2016-তে ইরার বিয়ে। কিন্তু সে এটাও জানতে পারে যে বিশাল এক বিজনেসম্যান, প্রপার্টি ডিলারের সাথে ইরার বিয়ে হচ্ছে। তার হাজবেন্ড পীয়ূষ আগরওয়ালের যোগ্যতার কাছে সে অতি নগণ্য। ইরাকে প্রচন্ড ভালোবাসা সত্ত্বেও সে ইরার জন্য বিয়ের প্রস্তাব দিতেও পারেনি, ইরার বিয়ে আটকাতেও পারেনি। যথাসময়ে ইরার বিয়ে হয়ে গেছিল পীয়ূষ মালিকের সাথে। বিয়ের প্রায় 1 মাস পরে ইরা আবার অফিস যাওয়া শুরু করেছে। সে
আবারও ইরাকে দেখার জন্য সেই মেট্রোতে জার্নি বা সেই রাস্তায় দাঁড়িয়ে থাকা বা সেই মেট্রো স্টেশনে দাঁড়িয়ে থাকা, এই কাজগুলো আবারও করছিল। কিন্তু এবার তাকে সব সময় ইরার সাথে ইরার হাজবেন্ডকেও দেখতে হচ্ছে, যেটা তার ভালো লাগছিল না। সে শাহরুখ খানের ডর নামের একটা সিনেমা দেখেছিল, যেখানে শাহরুখ খান আর জুহি চাওলা আর সানি দেওয়াল কাজ করেছিল, যাতে সানি দেওয়াল আর জুহি চাওলা দুজন ম্যারিড ছিলেন, আর শাহরুখ খান শত্রু মনে করত জুহি চাওলার হাজবেন্ডকে। সেই ব্যাপারটা তার মনের মধ্যে তার কম বয়সে এতটাই প্রভাব ফেলেছিল যে সে নিজেকেও সেম ওই জায়গাটাতে দেখতে শুরু করে। তারপর থেকেই তার মনে হয় তার যে কোনো ভাবে ইরার হাজবেন্ড পীয়ূষ আগ্রওয়ালকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া উচিত। তারপর থেকে সে আর অন্য কিছুই ভাবতো না, সব সময় এটাই ভাবতো যে কিভাবে পীয়ূষ আগ্রওয়ালকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া যায়। সে তার এই কাজের জন্য একটা দেশি পিস্তলও কিনে নিয়েছিল, আর সেই দেশি পিস্তল দিয়ে সে দুবার চেষ্টাও করেছিল পীয়ূষ আগ্রওয়ালকে মেরে ফেলা। তবে লাকিলি সে এই কাজটা করতে পারেনি, যার জন্য পীয়ূষ আগ্রওয়াল বা ইরার কোনো ক্ষতিও হয়নি। এদিকে বিবেক আগ্রওয়ালকে হয়তো ওই ধরনের কোনো ঘটনা ঘটালে তাকে জেলেই থাকতে হতো। তবে পুলিশ টিম আর ডাক্তারের টিম এটাই মনে করেছিল যে বিবেক আগ্রওয়াল একজন মানসিকভাবে অসুস্থ মানুষ। তারপরে তার ট্রিটমেন্টও চলেছিল, তবে ট্রিটমেন্টের পরে সে আবারও ভালো হয়ে গেছিল কিনা বা এখন তার লাইফটা কেমন চলছে সে বিষয়ে কিচ্ছু জানা নেই। ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব ভালো থাকবেন, আবার চলে আসবো নতুন একটা সত্যি ঘটনা নিয়ে।